সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা রয়েছি পাগলাপীরে মঞ্জু ভাইয়ের বাগানে। তিনি পেঁপে চাষ করেছেন। আমরা পেঁপে চাষের এ টু জেড সম্পর্কে জানার চেষ্টা করব। মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, সাম্য এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি তো পেঁপে চাষাবাদ করেছেন। জি, এর আগে আমরা দেখেছিলাম এইখানে অন্য ফসল, জি। তো একই সময় একই রকম চাষাবাদ করেন। তো এবার এই যে পেঁপে চাষাবাদ করেছেন, কতটুকু জমির উপরে কি পরিমাণ চাষাবাদ করেছেন? উম ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় নিয়ে আমার কাছে আসার জন্য। তো এখানে আমি আপনার এই জমিটা আমার হলো ২ বিঘা জমি। এখানে ২ বিঘা জমিতে পেঁপে লাগানো হয়েছে। এছাড়াও অন্য জায়গায়ও আমার পেঁপে লাগানো আছে। আ এই আরকি। এখানে ২ বিঘা জমিতে পেঁপে আচ্ছা, লাগানো কি আছে। পরিমাণ হচ্ছে, কতগুলো চারা? আচ্ছা, এখানে ২ বিঘা আ জমিতে আপনার আমার মিনিমাম ৮০০ চারা আছে আরকি। ৮০০ চারা ৮০০ রয়েছে। চারা আছে। আচ্ছা, আমি চারা থেকে চারার যে দূরত্বটা দেখছি, হ্যাঁ? হুম। এখানে আপনি কি পরিমাণ চারা থেকে চারার দূরত্ব রেখেছেন? আচ্ছা, এখানে আমি আসলে এই যেটা করেছি সেটা হলো লাইন থেকে লাইন আমার রাখা আছে হলো আপনার হলো ৬ ফিট, আর গাছ থেকে গাছ রাখা আছে হলো ৫ ফিট। এটা কি স্ট্যান্ডার্ড মাপ বলা হয়ে থাকে? না এর থেকে কম বেশি করা যায়? এর থেকেও কম বেশি করা যায়। এটা আসলে মাটির যে জমির যে ধরন, এই ধরন অনুযায়ী করতে হয়। আমার জমিটা একটু মাঝারি উঁচু শ্রেণীর জমি। এজন্যে আমাকে এইভাবে দিতে হইছে যেন আমি আমার পানি নিষ্কাশনের জন্য যে আমার যে নালাটা হবে সেই নালাটা যেন আমি গভীর করতে পারি। যাতে পানিটা সহজে বের হয়ে যায়। এজন্য আমাকে এই ডিসট্যান্সটা এখানে মেইনটেইন করতে হইছে। আচ্ছা, তবে সবচাইতে ভালো হইলো আপনার হলো ৬ ফিট বাই ৬ ফিট দূরত্বে পেঁপে চারা রোপণ করলে সবচাইতে ভালো ফলাফল পাওয়া যায়। আচ্ছা। আর আপনার হচ্ছে এই যে জাতের কিন্তু কথাটা আমরা এখনো শুনিনি। এই জাতটা কি? আচ্ছা, এখানে আপনারা দেখতেছেন যে আমার পেঁপে বাগানে অলরেডি ফুল ও ফল চলে এসেছে। হুম, তো এখানে আমি মূলত যে আ ভাইয়ের কাছ থেকে চারা নিয়েছিলাম, উনাকে আমি বলেছিলাম যে আপনি টপ রেডি জাতের চারাটা আমাকে দিবেন। হুম। তো এখানে হয়তোবা কিছু চারা সংমিশ্রণ হয়ে গেছে। উনার কারণেই হোক বা যেকোনো কারণেই হোক। তো এই মূলত এই পেঁপের বাগানটা হলো আপনার টপ রেডি জাতের পেঁপের বাগান। আচ্ছা। আ সবগুলোই কি আপনার স্ত্রী এসেছে নাকি উভয় লিঙ্গ এখনো এখন ওইভাবে? এই বাগানে তো এইমাত্র আপনার মনে করেন যে ফুল ও ফল আসা শুরু করেছে। হ্যাঁ, ওটা এখনো বোঝা তাতে যায়নি। বোঝা যাচ্ছে যে আমার এখানে আপনার প্রায় ৯০% গাছই স্ত্রী গাছ। হ্যাঁ, অল্প কিছু গাছ আপনার মনে করেন উভয় লিঙ্গ গাছ আছে আরকি, অল্প কিছু। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা যে আপনি যখন করেছেন, আজ থেকে কতদিন হচ্ছে এই চারাগুলোর বয়স? এই চারাগুলোর বয়স আজ থেকে ৪ মাস আগে এই চারাগুলো মূল জমিতে রোপণ করা রোপণ হয়েছিল। করা হয়েছে। আর যখন চারা রোপণ করেছেন চারাগুলোর বয়স কত ছিল? আমি যখন এই চারাগুলো রোপণ করেছি তখন এই চারাগুলোর বয়স ছিল ৫০ থেকে ৫৫ দিন। ৫৫ দিন। তাহলে ওখানে যদি আমরা ৫৫ দিন হাতে রেখি, আর এই পাশ থেকে আপনার হচ্ছে ৪ মাস। হুম। প্রায় ৫.৫ মাস, আ ৬ মাসের মতো বয়স বয়স। হয়ে গেছে। এর মধ্যে ফল আশা করি অনেক গাছে আমরা দেখতেছি যে জি, ফল আসা শুরু হয়ে গেছে। জি। তো এই ফলগুলো আমরা হারভেস্ট করতে, করতে এটার সময়কাল আসলে কিরকম হতে আগামী পারে? যেহেতু গুটি চলে আসছে, হুম, যদি আমি এগুলো কাঁচা হিসাবে যদি সবজি হিসাবে যদি মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে যাই, তা আগামী ২ মাসের মধ্যে ইনশাআল্লাহ আ কাঁচা হারভেস্ট সবজি হিসাবে করতে আমি পারবেন। এখান থেকে হারভেস্ট করতে পারবো, মানে কিংবা সংগ্রহ করতে বাজারজাত করতে পারবেন। বাজারজাত করতে পারবো। আর আর যদি যদি আপনি পাকা হিসাবে যদি মানে এটাকে বাজারজাত করতে যাই, সেক্ষেত্রে আমাকে ৩.৫ মাস পর্যন্ত আরো অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই যে সবাই তো আমরা বলি যে জমিতে ভালোভাবে জমিতে রোপণ করার আগে ভালোভাবে মাটি প্রস্তুত করে নিতে হবে, জি, কিংবা খাবার দিতে হবে, কিংবা জি, এই এক্সেট্রা, এক্সেট্রা। জি। তো এই ক্ষেত্রে আসলে কোন বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন যে মাটিটাকে শোধন করা কিংবা রোপণ করার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আসলে যেকোনো এই ফসল চাষাবাদের ক্ষেত্রে মাটি প্রস্তুতকরণটা খুবই গুরুত্বপূর্ণ, হুম, এবং যেকোনো ফসল নির্ধারণের ক্ষেত্রেও মাটিটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার পেঁপে চাষটা মূলত আ বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয়। আচ্ছা। হ্যাঁ? আমার এই মাটিটাও বেলে দোআঁশ মাটি। তো এই মাটিটাও আপনার মনে করেন যে যখন পেঁপের চারা আমি পেঁপে চাষ করব বলে সিদ্ধান্ত নেই, তখন আমি এই জমিটাকে আপনার উত্তম রূপে অ্যা মোট ৬ বার বড় চাষের গাড়ি দিয়ে চাষ করি, এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুপাতে এখানে বিভিন্ন আপনার রাসায়নিক সার, আপনার জীবাণুনাশক এগুলো বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে ১ম চাষের সময় আমি আপনার মনে করেন যে এই জমিতে
বিঘা প্রতি আপনার হলো মানে শতাংশ প্রতি 3 কেজি করে আপনার হলো আপনার চুন আর কি, যেটাকে আমরা বলি আর কি জমি শোধন করার জন্য চুন, এবং বিঘা প্রতি 1 কেজি করে ব্লিচিং পাউডার দিয়ে জমিটাকে 1 চাষ করে 20 দিন ফেলে রেখেছিলাম। আচ্ছা 20 দিন ফেলে রাখার পরে আপনারা জানেন কিনা জানি না, পেঁপে জন্য আপনার জৈব সার খুবই জরুরি এবং প্রয়োজনীয়। এই জন্য এই জমিতে মোট বড় ট্রলি দিয়ে 3 ট্রলি, এখানে 2 বিঘা জমি, এখানে 3 ট্রলি গোবর সার পুরো জমিতে ছিটিয়ে দেওয়া হয়েছিল। এবং ছিটিয়ে দেওয়ার পরে এই জমিতে আপনার মনে করেন যে আপনার জিপসাম, যেটা আমরা বলি আর কি জিপসাম, এই জিপসামটা আপনার বিঘা প্রতি 10 কেজি হারে মোট 20 কেজি জিপসাম এই জমিতে দিয়ে জমিটাকে উত্তম রূপে চাষ করে তার 5 দিন পরে তারপরে আমরা মূল জমিতে আপনার পেঁপের চারা রোপণ করি। আচ্ছা। আর তারপরে তো ছত্রাকনাশক থেকে শুরু করে অন্যান্য যে স্প্রে গুলো, এগুলো শিডিউল মাফিক। হ্যাঁ, এরপরে আপনার যখন চারা রোপণ করা হয়, চারা রোপণের পর থেকে যে পরিচর্যাগুলো আসলে করা প্রয়োজন, আপনার কিছু আছে ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে গাছে আপনার মাকড়ের সমস্যা হয়, সাদা মাছির সমস্যা হয়। এর জন্য আপনার মনে করেন সপ্তাহে সপ্তাহে ছত্রাকনাশক আর আপনার কীটনাশক স্প্রে করতে হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আপনার হচ্ছে বিষয় লক্ষ্য করছিলাম। আজ থেকে বেশ কিছুদিন আগে আমরা এখানে আপনার বাগানে ভিজিটে এসেছিলাম, তখন দেখেছিলাম যে প্রচুর পরিমাণে পানি জমেছিল। জি তখন একটা ভরা বর্ষা মৌসুম চলছিল, এখনো চলছে। তো ওই জায়গা থেকে আমরা দেখলাম যে আপনি মোটামুটি জমিটাকে রিকভার করে নিয়ে আসেন। চারাগুলাকে আসলে একটু ক্ষতির যে বড় ধরনের, যে দেখলাম যে এখানে বড় ধরনের ক্ষতি হতে পারতো, সে জায়গা থেকে উপরওয়ালা দেয় এখন অনেকটা দেখতেছি যে ভালো। জি। তো তখন আপনি কোন ধরনের বিশেষ নজরদারি করেছিলেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকে তো মনে হয় একটু আগে বলা হইলো হ্যাঁ। যে আমি যে কোনো চাষের ক্ষেত্রে মাটির ধরনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরকে বলা হয়েছে যে আমার এটা বেলে দোআঁশ মাটি, যেহেতু আমার এটা বেলে দোআঁশ মাটি, তো এর পানির ধারণ ক্ষমতাটা খুবই কম। হ্যাঁ। তো আমি এখানে আপনার যেহেতু লেবার সংকটের কারণে আপনার সঠিক সময়ে আমি জমির নালাগুলো বের করতে পারিনি। তো আমি খুব দ্রুততার সহিত আপনার লেবার দিয়ে জমির নালাগুলো বেডগুলো বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে মাঝ বরাবর একটা করে নালা প্রস্তুত করে রেখেছি। এবং পরবর্তীতে যে বৃষ্টিগুলো হয়েছে এই নালাগুলোতে পানিগুলো জমা হয়ে আপনার পানি নিষ্কাশন ড্রেন দিয়ে বাইরে আমি মনে করেন যে পানিগুলোকে বের করে দিয়েছি। এছাড়াও জমিতে যে পানি জমছিল, পানিতে যাতে গাছ আক্রান্ত না হয় সেজন্য আমাকে কিছু পদক্ষেপ নিতে হয়েছে। বিশেষ করে আপনার এই পেঁপে গাছের গোড়া পচার সমস্যা আসে, এই গোড়া পচার সমস্যাটা যাতে না হয় সেজন্য বেশ কিছু ছত্রাকনাশক আমাকে শিডিউল মাফিক পরপর কিছুদিন ব্যবহার করা হয়েছে। এতে আপনার যে ছত্রাকগুলো আক্রমণ করে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেঁপের আপনার ওই গোড়া পচার সমস্যা আর পাতায় আপনার ডাউনি মিল্ডুর প্রবলেম হয়। হ্যাঁ, পাতায় হলুদ ছোপ ছোপ দাগ চলে আসে। অনেক সময় আমরা মনে করি এটা হয়তো বা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, কিন্তু আসলে ভাইরাসে আক্রান্ত নয়। তো এই ক্ষেত্রে আপনারা মনে করেন যে গাছের গোড়া পচার জন্য আমি 2 প্রকারের ছত্রাকনাশক বেশি ব্যবহার করে থাকি। সেটা হলো আপনার হলো কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশকগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে, এই ছত্রাকনাশকগুলো 3 দিন পর পর আপনার মোট 5 বার গোড়ায় স্প্রে করা হয়েছে। এবং ডাউনি মিলডিউর জন্য আপনার হলো প্রপিকোনাজল প্লাস আপনার হলো আপনার বায়ার ক্রপ সায়েন্সের আপনার হলো ম্যালেডিডু নামে একটা ছত্রাকনাশক পাওয়া যায়। এই ছত্রাকনাশকটা খুবই ভালো। হ্যাঁ, এই ছত্রাকনাশকটা যদি আমরা পাতায় স্প্রে করি তাহলে বা পাতায় যে হলুদ ছোপ ছোপ যে দাগগুলো আছে এই দাগগুলো আস্তে আস্তে আপনার ভালো হয়ে পরবর্তীতে সবুজ পাতা বের হয়। আর পরবর্তীতে যদি কোনো সবুজ পাতা যদি তারপরেও যদি বের না হয়, তখন আমরা সেক্ষেত্রে বুঝে নিব যে এই গাছটা আপনার কি বলে ইউলো মোজাইক যে ভাইরাসটা আমরা মূলত বলে থাকি, হ্যাঁ সেই ভাইরাস সে গাছটা আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে আমার গাছটাকে গোড়া থেকে কেটে জমি থেকে বাইরে ফেলে দিতে হবে, এক্ষেত্রে বা পুঁতে ফেলতে হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অনেক সময় গাছের পাতা এরকম হলুদ ছোপ ছোপ হয়, সেটা হলো আপনার হলো সালফারের অভাবে। আচ্ছা। হ্যাঁ, সালফারের অভাবের কারণেও এরকম হয়, যার কারণে আমাদেরকে 2-1 বার সালফার জাতীয় যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো আমাদের গাছে মনে করেন প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে সপ্তাহে 2 দিন স্প্রে করলে পরবর্তীতে আর না দিলেও আপনার প্রয়োজন নেই। পরবর্তীতে ইনশাল্লাহ গাছগুলো অনেকটা ভালো হয়ে আসবে। যে পেঁপে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পেঁপে গাছগুলোর সাথে আপনার খুবই ছোট আকারের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন। এই খুঁটিগুলো মূলত যখন গাছগুলোর বয়স আপনার 1.5 মাস হয়েছিল তখন গাছগুলো যেন বাতাসে
হেলে না পড়ে, এই জন্য ওই ছোট চারাটাকে রক্ষা করার জন্যই মূলত এই ছোট খুঁটিগুলো ব্যবহার করা হয়েছিল। তো এখন পরবর্তীতে এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। এখন গাছে ফুল ও ফল আসতেছে। এখন এই গাছে ফুল ও ফল থাকা অবস্থায় গাছ অনেকটা ভারী হয়ে যাবে, এবং এই ভারী হওয়াতে গাছ যেন আপনার বাতাসে হেলে না পড়ে বা ভেঙে না যায়, এই জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা গাছের যেদিকে হাল আছে, গাছটা মনে হচ্ছে যে এদিকে পড়ে যেতে পারে, তার বিপরীত দিকে খুঁটি দিয়ে আমাদের গাছটাকে সুন্দরভাবে ওই খুঁটির সাথে বেঁধে দিতে হবে। কিন্তু এই যে খুঁটিটা যখন নতুন করে যদি আমি বড় খুঁটির প্রয়োজন হয়, নতুন করে রোপণ করব, তখন কি আমাদের হচ্ছে শিকড় নষ্ট হওয়ার এটা থাকবে? আসলে এত বড় গাছে অসংখ্য আপনার শিকড় এখন বর্তমানে তার আছে। এই গাছটাতে যখন আমরা একটা খুঁটি লাগাতে যাবো বাঁশের, তো একটা বাঁশের খুঁটি যে চতুর্দিকের যে আয়তনটা, এটা মোটামুটি দেখা যায় যে অ্যারাউন্ড 6 ইঞ্চি একটা গর্ত, গোল একটা গর্ত, আপনার 1.5 ফিট আকারের একটা গভীরতা সম্পূর্ণ একটা গর্ত করতে গেলে হয়তো কিছু শিকড় গুলো আপনার অবশ্য চিকন চিকন উপশিরা শিকড়, ওসব যদি কেটেও যায় আপনার তাতে কোনো গাছের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তো ভাই আজকে মোটামুটি আপনার কাছ থেকে এখন অব্দি পরিচর্যার বিষয়ে যতটুকু আপনি করেছেন, এগুলো বিষয়ে আমরা জানলাম। তো পরবর্তীতে কোনো একটা সময় আবার আসবো, আমরা পরবর্তীতে যে বিষয়গুলো আপনি কিভাবে কি করতেছেন না করতেছেন এগুলো আরো জানার চেষ্টা করবো। তা আপনাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা মোটামুটি বিদায় নিচ্ছি, ভিডিওটি অনেক বড় হচ্ছে। আমরা এর বিস্তারিত ভিডিও কিংবা এর ওই বাগানে যে যখন ফল সেট হয়ে যাবে, ফল আসলে কত টাকা বিক্রি করলেন অথবা কিরকম ফল পেয়েছেন এবং ফলের পরিচর্যার ক্ষেত্রে যে আরো যে অন্যান্য বিষয়গুলো, এগুলো আমরা অন্য কোনো একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।